জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এরপর নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ। ২৭০ দিনের মধ্যে তারা প্রস্তাব পাশ না করলে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদ সংবিধানের অংশ হয়ে যাবে। মঙ্গলবার সনদ বাস্তবায়নের প্রস্তাব চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকারকে প্রতিবেদন দিয়েছে কমিশন। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। অবশেষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে এই প্রস্তাব জমা দেয় কমিশনের ৬ সদস্য। পরে কমিশনের সহ সভাপতি জানান, সনদ বাস্তবায়নের পদ্ধতি হিসেবে অন্তর্বর্তী সরকারকে দুটি প্রস্তাব সুপারিশ করেছে কমিশন। সনদের আইনি ভিত্তি দিতে অবিলম্বে জুলাই জাতীয় সনদ ২০২৫ সংবিধান সংস্কার বিষয়ক একটি আদেশ জারির প্রস্তাব দিয়েছে কমিশন। এই আদেশ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত গণভোটের সুপারিশ কমিশনের। পরবর্তী সংসদ এই সনদ বাস্তবায়নে সময় পাবে ২৭০ দিন। কাজ করবে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে। সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে। এই আদেশের বিষয় হবে জুলাই জাতীয় সনদ ২০২৫ সংবিধান সংস্কার বিষয়ক। দ্বিতীয় প্রস্তাবে রয়েছে একটি আদেশ জারির কথা। সেখানে সংবিধান সংশ্লিষ্ট ৪৮টি বিষয়কে একত্রিত করে বিল আকারে প্রস্তুত করা হবে। তা নিয়ে হবে গণভোট। এরপর পরিষদ নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে গণভোটে পাশ হওয়া বিলের সবগুলো বিষয় স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। জাতীয় সংসদের সদস্যরা একাধিক ক্রমে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদাভাবে শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদের যিনি স্পিকার হবেন তিনি সংবিধান সংস্কার পরিষদের সভাপতিত্ব করবেন। তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার ওই পরিষদের সভায় সভাপতিত্ব করবেন। এদিকে সনদ বাস্তবায়নে আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময় গণভোট আয়োজনের সুপারিশ করেছে কমিশন। সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। তবে গণভোট হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে কিনা এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলে মত তার। গণভোটে সনদ পাশ না হলে তা জনগণের দ্বারা প্রত্যাখ্যানেরও শঙ্কা দেখছেন আলী রিয়াজ। আমরা পরামর্শ দিচ্ছি, আপনারা জনগণের সম্মতির জন্য যান, তাদের সম্মতি নিন। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় নতুন কিছু সুপারিশ যুক্ত করে অনৈক্যের সৃষ্টি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐকমত্য কমিশন যাই প্রস্তাব করুক না কেন গণভোট আর জাতীয় নির্বাচন একই দিনে করতে হবে। শারমিন নীরা রিপোর্ট। জোটভুক্ত হলেও নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে, আরপিওর এমন বিধান বাতিল করতে আইন উপদেষ্টার সাথে দেখা করে বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় একটি চিঠি দেওয়া হয় আইন মন্ত্রণালয়কে। আশা করি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে আমরা যার জন্য সংগ্রাম করেছি এই বিধানটা আগের মতো বহাল থাকা উচিত। কারণ আমরা মনে করি অনেক দলের আকার ছোট হলেও সেখানে অনেক গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃত্ব আছেন। তারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আসতে পারলে জাতীয় সংসদ সমৃদ্ধ হবে। হয় নিজের প্রতীকে অথবা জোটের অন্য দলের প্রতীকে নির্বাচন করার যে স্বাধীনতা, সেটা আগে যে বিধান ছিল সেটা বহাল রাখা হোক। সালাউদ্দিন কথা বলেন জুলাই সনদ নিয়েও। তিনি বলেন, চূড়ান্ত প্রস্তাব দিয়ে ঐকমত্য কমিশন অনৈক্যের সৃষ্টি করেছে। সুপারিশ যা দেওয়ার দিয়েছে, আমার মনে হয় জাতীয় ঐকমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে। এটা আশা করি উপদেষ্টা পরিষদ, সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন, বিবেচনায় নেবেন। এই সরকার কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপির আস্থার সংকট আছে কিনা কথা বলেন সে বিষয়েও। এই কথা বলার সময় এখনো আসেনি। আমরা আশা করি যথাযথ প্রক্রিয়ায় এই সুপারিশগুলো বিবেচনা করা হবে এবং আইনানুগ সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা জাতীয় সংসদ নির্বাচন ইনশাআল্লাহ পাবো। এদিকে চেয়ারপারসনের কার্যালয়ে কূটনীতিকদের সাথে এক বৈঠকে কমিশনের সুপারিশ নিয়ে কথা বলেন আরেক নেতা আমির খসরু। তিনি বলেন, গণভোট আর জাতীয় নির্বাচন একই দিনে করতে হবে। কিছু ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান হতে হবে। ঐক্যমতের বাইরে গিয়ে
কে কি বলছে, কে কি রিকমেন্ড করছে, এটা তাদের ব্যাপার, থাকতেই পারে, আমাদের সেখানে কোনো অসুবিধা নাই। কিন্তু ঐক্যমতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু বিএনপি এখানে ঐক্যমত পোষণ করে না, সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই। তিনি আরও দাবি করেন, সুষ্ঠু নির্বাচন করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে সাজাতে হবে। শারমিন মীরা, ৭১, ঢাকা। যারা একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট চায় তারাই জুলাই সনদকে অকার্যকর করতে চায় বলে মনে করে জামাত ইসলামী। তাদের দাবি, গণভোটে যাদের ভয় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। 2006-এর 28শে অক্টোবরের সহিংসতাকারীদের বিচারেরও দাবি জানান তারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। 2006 সালের 28শে অক্টোবর পল্টনে জামায়াত শিবিরের নেতাকর্মীদের ওপর লগি বৈঠার হামলা ও সহিংসতার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। বাইতুল মোকাররমের উত্তর গেটে দলটির সেক্রেটারি বলেন, জুলাই সনদকে অকার্যকর করতে নির্বাচনের দিন গণভোট চায় একটি দল। আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন। আমরা বলতে চাই, একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা। একই সময়ে রামপুরায় বিক্ষোভ মিছিল করে জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখা। সেখানে দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের দাবি, যারা গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। গণভোট হলো সব মানুষ যে ভোট দিয়ে যেতে চায়, সেটাই তো গণভোট। তাহলে গণভোটকে ভয় করা উচিত। যারা গণভোটকে ভয় করে তারা গণতন্ত্র মানে না, মানুষের অধিকার স্বীকার করতে চায় না, তারা দলীয় স্বার্থকে চরিতার্থ করতে চায়। এ সময় জাতীয় নির্বাচনের আগেই পিয়ার পদ্ধতির ইস্যুর সমাধানও চান এই নেতা। বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে এই দেশ চলবে ইনশাআল্লাহ। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। চলতি মাসেই সবুজ সংকেত পাচ্ছেন বিএনপির প্রায় ২৫০ মনোনয়ন প্রত্যাশী। দলটির একজন নীতি নির্ধারক জানান, প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই কাজ করার নির্দেশনা এসেছে দলের হাইকমান্ড থেকে। আর জেতার পর বঞ্চিতদের মূল্যায়ন করা হবে। শফিকুল হকের প্রতিবেদন। প্রতিটি আসনেই একাধিক যোগ্য প্রার্থী রয়েছে বিএনপির। যেহেতু ধানের শীষ প্রতীকে একজন লড়বেন, বাকিদের কি হবে? এর সুরাহা করতেই 10 সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুদিনব্যাপী হওয়া এই সভায় কি নির্দেশনা এলো হাইকমান্ড থেকে, এমন প্রশ্ন ছিল মতবিনিময়ে অংশ নেয়া মনোনয়ন প্রত্যাশীদের কাছে। আমরা সবাই মিলেই কষ্টে আছি। কষ্টে উত্তরণের একটাই পথ, ঐক্যবদ্ধ বিএনপি। এবং আগামী নির্বাচনে যাকে আমি দিব তার সাথে আপনারা সবাই থাকবেন। এবং মনোনয়নটা আমি একা দিচ্ছি না, এটা আমাদের স্থায়ী কমিটির সদস্যদের একটা দীর্ঘ প্রক্রিয়ায় যাচাই বাছাই করে সবচেয়ে যোগ্যতমকে দেওয়ার চেষ্টা করছে। তার মধ্যে উনি বলছে যে ভুল হতেই পারে, মানুষ মানে ভুল হয়, আমার সিলেকশন যে 100% কারেক্ট আমি সেটা বলতেছি না, কিন্তু আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, পরবর্তীতে আমি দেখবো ইনশাআল্লাহ। সুসংগঠিতভাবে আমাদের সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমাদের যে ধানের শীষের প্রতীক, বিএনপির যে প্রতীক, জিয়া পরিবারের যে প্রতীক, সেই প্রতীককে জয়যুক্ত করতে হবে। যদি আমাদের ভিতরে কোনো প্রকার ভিন্নতা থাকে বা দ্বিমত থাকে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। অন্যান্য দল প্রচার প্রচারণা শুরু করলেও বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত করেনি। সেক্ষেত্রে ভোটের মাঠে আরো সক্রিয় হতে শিগগিরই প্রার্থীদের সবুজ সংকেত দেয়া হবে। এই মাসের শেষেই আশা করি যে 200 থেকে 250 প্রার্থীর নাম আর কি চূড়ান্ত করা হবে। তাদেরকে হয়তো বিজ্ঞপ্তি দেওয়া হবে না, বাট প্রার্থীকে বলে দেওয়া হবে যে আপনি আমাদের প্রার্থী। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য জানালেন, দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করার নির্দেশ এসেছে হাইকমান্ড থেকে। আর ক্ষমতায় গেলে বঞ্চিতদের মূল্যায়ন করার কথাও জানান তিনি। দল ক্ষমতায় আসলে মূল্যায়ন করার অনেক সুযোগ থাকে, বাট এই মুহূর্তে বিএনপি 17 বছর আন্দোলনের পর একটা সুযোগ এসেছে। ফেয়ার ইলেকশনের মাধ্যমে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়,
তাহলে দেশের ভালো হবে, দলের ভালো হবে, এভাবে তিনি মোটিভেট করার চেষ্টা করেছেন। যাকে আমরা মনোনয়ন দেব তার পক্ষে যেন বাকি সবাই থাকে, এটাই তিনি বলার চেষ্টা করেছেন। অনৈক্য থাকলে নির্বাচনে ভরাডুবির সম্ভাবনাও রয়েছে, আর দলের বিপক্ষে গেলে কঠোর সিদ্ধান্তের কথা মনে করিয়ে দেন বিএনপির এই নীতি নির্ধারণী সদস্য। মনোনয়ন প্রাপ্তের বিরুদ্ধে যদি কেউ স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করে বা নির্বাচনে তার বিরুদ্ধে প্রচারণা চালায়, তাহলে দল থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শফিকুল হক, ৭১, ঢাকা। জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে। আরপিওর এই সংশোধনী বহাল রাখতে বলেছে জামাত ইসলামী। মঙ্গলবার নির্বাচন কমিশনে এসে এমন দাবি করেছে দলটি। পরে জামাতের সেক্রেটারি আরও বলেন, ইসলামী ব্যাংক সহ সমমনা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব না দিতে বিএনপির প্রস্তাবের সাথে তারা একমত নন। আর জাতীয় নির্বাচনের আগেই গণভোট চান তারা। ফারজান আক্তারের প্রতিবেদন। সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সাথে প্রায়ই বৈঠক করছে রাজনৈতিক দলগুলো। এ মাসে দ্বিতীয়বারের মতো কমিশনের সাথে বৈঠকে বসল জামায়াতে ইসলামী। এদিন দলটির 7 সদস্যের একটি প্রতিনিধি দল ওই বৈঠকে অংশ নেয়। পরে দলটির সেক্রেটারি জানান, জোটের প্রতীক নিয়ে আরপিও সংশোধনের বিষয়ে কমিশনকে তাদের মতামত দেওয়া হয়েছে। জোটবদ্ধ প্রত্যেক দলের স্ব দলের নির্ধারিত প্রতীকে তাদের ভোট করতে হবে। তার প্রতীক বাদ দিয়ে অন্য কোনো দলের প্রতীকে ভোট করা যাবে না। উপদেষ্টা পরিষদে এই সংশোধনটা অনুমোদিত হয়েছে। একটি দলের পক্ষ থেকে এসে এটাকে আবার সংশোধন করার জন্য বলা হয়েছে, এটাকে আপত্তি জানানো হয়েছে। আমরা খুব বিস্ময়ের সাথে আজকে চিফ কমিশনারকে বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হওয়ার এর চেয়ে আর মানে কি বলবো, নেকেট উদাহরণ আর কি হতে পারে। দিন কয়েক আগে ইসলামী ব্যাংক, ইবনে সিনা সহ এ ধরনের প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব না দিতে প্রস্তাব দেয় বিএনপি। এ বিষয়ে ঘোর আপত্তি জামায়াতের। জামাত ইসলামী যে প্রতিষ্ঠানগুলোর কথা ওনারা বলেছেন, এর কোনো একটার মালিকানার সাথে জামাত ইসলামীর কোনো সম্পর্ক নাই, দলীয় নাই। বিভিন্ন ওনাদের নেতৃবৃন্দের পরিচালনায় বহু ব্যাংক আছে। তাহলে তো ওইরকম হতে লাগলে তো আমরা ওই সমস্ত ব্যাংকের তালিকা দিয়ে আর একটা বিবৃতি ইলেকশন কমিশনে দিয়ে যাবো। এটা একটা ব্যাড ট্র্যাডিশন, এটা উচিত নয়। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে টার্গেট করে বিতর্কিত করার এই অরাজনৈতিক চিন্তাটাকে আমরা খুবই দুঃখজনকভাবে দেখছি। আর সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট চাওয়ার বিষয়টি আবারও মনে করিয়ে দেয় দলটি। রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত্য হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হানা ভোট দেবে। তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটাররা তো জানতে পারলো না। আইন শৃঙ্খলা পরিস্থিতি, লেভেল প্লেইং ফিল্ড, প্রবাসী ভোটিং এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও ইসির সাথে আলোচনা করেছে জামায়াত। তারা কিছু ল এনফোর্সিং এজেন্সির সঙ্গে তাদের কিছু কার্যক্রমের। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হতে হবে। মঙ্গলবার এমন যুক্তি দেন জামাতের আইনজীবী শিশির মনির। এ মামলায় বিএনপি ছাড়া অন্য সব পক্ষের শুনানি শেষ হয়েছে। বুধবার যুক্তিতর্ক তুলে ধরতে পারবেন বিএনপির আইনজীবী। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে চতুর্থ দিনের শুনানি হয়। এদিন শুনানি করেন জামায়াতের আইনজীবী শিশির মনির। আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক রায়ের মাধ্যমে, কিন্তু এটিকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো ডাইরেকশন কিংবা অবজারভেশন আমরা আমাদের পক্ষ থেকে চাই না। তাতে একটা বড় ধরনের কেওয়াস বা বড় ধরনের আনসার্টেনিটি বা অনিশ্চয়তার তৈরি হতে পারে। আগামী নির্বাচন যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচন ত্রয়োদশ সংশোধনীতে উল্লেখিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে, ওই ব্যবস্থায় হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আইনও এই বর্তমান সিস্টেমে অতীতের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করার কোনো আইনি প্রভিশন আপাতত বাংলাদেশে নেই। আপিলকারী অন্য পক্ষের আইনজীবীরাও শুনানি করেন, তাদেরও একই অভিমত। যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার যেটা আছে তার অধীনেই ইলেকশনটা হবে, এবং এইটা আমরা আশা করতেছি এবং আমি প্রেয়ারও করেছি যে এটার উপরে অ্যাপিলেট ডিভিশন পূর্ণাঙ্গ রায় দিয়ে একটা বিষয়টা একদম ক্লিয়ার করবে, যেহেতু হাইকোর্টে এই বিষয়টায় অলরেডি রায় হয়ে গেছে। 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেন আপিল বিভাগ। সৈকত সাদিক, ৭১, ঢাকা। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। স্বাস্থ্য সহকারী সহ ১১৫টি পদে এই পরীক্ষা নিয়ে কারা অনিয়ম করেছে তা অনুসন্ধান করবে কমিশন।
প্রশ্ন ফাঁস করে আগের রাতেই পরীক্ষার আয়োজন করে স্থানীয় এক নেতা। শুক্রবার গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়। জেমসন মাহবুবের প্রতিবেদন। না আপনারা এখানে কি ছিল ভাই? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা হয় আগের রাতেই প্রতিষ্ঠানের এক কর্মকর্তার বাড়িতে। সিভিল সার্জন সহ কয়েকজন জড়িত থাকার অভিযোগে সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধরা। ঘটনাটি কুষ্টিয়ায় ৯৭ জন স্বাস্থ্য সহকারী সহ ১১৫টি পদে নিয়োগের জন্য গেল শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষার আগের রাতে আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমামের বাড়ি ও ক্লিনিকে প্রার্থীদের ডেকে প্রশ্ন ফাঁস ও লাখ টাকার লেনদেনের অভিযোগ ওঠে। এই অভিযোগ আমলে নিয়ে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পায় তারা। প্রশ্ন ফাঁসের ঘটনার সাথে কারা জড়িত তা এবার খুঁজে বের করবে দুদক। তার প্রেক্ষিতে গতকাল এবং তার আগের দিন দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে অভিযান পরিচালনা করছে। অভিযানের প্রেক্ষিতে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এই যে অপরাধ সংগঠিত হয়েছে বলে আমরা প্রতীয়মান হয়েছে। তারা আজকে দুর্নীতি দমন কমিশনে তাদের প্রতিবেদন সাবমিট করেছে, দাখিল করেছে। শুধু যে আরএমের বাসায় যে কয়েকজন গিয়ে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত বিষয়টা এমন মনে হয়নি। মূলত আরও অন্যান্য ডিপার্টমেন্টের কর্মকর্তারা হয়তো জড়িত এই আশঙ্কা করা হচ্ছে। তবে ব্যাপকভাবে অনুসন্ধান করা দরকার। অনুসন্ধানের প্রেক্ষিতে হয়তো সিদ্ধান্ত হবে। মামলা হয়েছে এলজিআরডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাচ্চু মিয়া সহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ তলা নির্মাণ না করে আমাদের এলজিডির নির্বাহী প্রকৌশলী উনি বিল দিয়েছেন। এই অভিযোগের প্রেক্ষিতে অভিযানের যে আমাদের অভিযানের যে তথ্য পাওয়া গেছে তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করেছে। দুদকের আবেদনে এসআলম গ্রুপের গাজীপুর ও কক্সবাজারের একাধিক সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত। জেমসন মাহবুব, ৭১, ঢাকা। কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে আনতে কূটনৈতিকদের কোনো চাপ নেই। মঙ্গলবার এক ব্রিফিংয়ে এমন কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে ভারতের চাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তৌহিদ হোসেন আরও বলেন, যুক্তরাষ্ট্র আর চীনের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। I would engage with the Bangladeshi government and the military to clearly articulate the risks from Chinese activity, involvement with their military activities and their maritime. চীনের সাথে সম্পর্ক রাখার ঝুঁকি নিয়ে বাংলাদেশকে বোঝাবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ঢাকার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মনোনীত নতুন রাষ্ট্রদূত দেশটির সিনেটে এমন কথা বলেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্ভাব্য এই রাষ্ট্রদূতের উদ্বেগের বিষয় নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, ওয়াশিংটন ও বেইজিং নিয়ে ভারসাম্য নীতিতে আছে ঢাকা। আমি নিশ্চিন্ত যে বাংলাদেশ যেই ব্যালেন্স মেনটেন করে আসছে এটা বহাল থাকবে, এখনো আছে। পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো চাপ আছে কিনা। উত্তর, এখন পর্যন্ত কেউ কোনো অনুরোধ করেনি বলে সাফ জানান তৌহিদ হোসেন। উদ্বেগের কথা যেটা বলছেন যে দেশে বিদেশে ইত্যাদি, যতক্ষণ পর্যন্ত ঘটনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্বেগ প্রকাশিত হতে থাকবে। আমি মনে করি সেটা খুব বেশি গুরুত্ব আছে। শুধুমাত্র ভারতের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে দাবি তোলা হচ্ছে তার সমালোচনা করেন তিনি। ভারতের পররাষ্ট্র সচিব বলেছিলেন যে অন্তর্ভুক্তিমূলক, ট্রান্সপারেন্ট ইত্যাদি নির্বাচন তারা চান ইত্যাদি। নির্বাচনে যেসব আন্তর্জাতিক পর্যবেক্ষক কাজ করবে তাদের তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা দিয়ে সহযোগিতা করবে বলেও জানান তিনি। যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা অবশ্যই তাদেরকে এনকারেজ করব। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার তিনি বলেন, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা অব্যাহত থাকবে। আর এবারই প্রিজাইডিং কর্মকর্তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে অস্ত্রধারী একজন আনসার সদস্য। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। বিভিন্ন প্রয়োজনে আনসার বাহিনীর যাতায়াতে ভোগান্তি দূর করতে ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে। কাভার্ড ভ্যান, বাস সহ ৩১টি পরিবহন প্রদান করা হয় বাহিনীটিকে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি জানান এবারের নির্বাচনে সবথেকে বেশি নিয়োজিত থাকবে আনসার বাহিনী। প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৩ জন সদস্য। এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং কর্মকর্তাকে নিরাপত্তা দেবে অস্ত্রধারী আনসার সদস্য। আমরা 9 দিনের জন্য এই ইলেকশনের সময় নিয়োজিত থাকব। এদের রোলই কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে ভাইটাল রোল প্লে করবে এরাই। তা আপনারা দোয়া করবেন এরা যেন তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে এবং জাতিকে একটা উৎসবমুখর পরিবেশে এবং একটা ভালো নির্বাচন উপহার দিতে পারে। তিনি আশা করেন নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার সম্ভব হবে। এই বাহিনীগুলি দেরি কিন্তু উদ্ধার করতেছে। গত পরশু দেখছেন যে 8টা হাতিয়ার উদ্ধার হয়েছে। এরকম উদ্ধার হতেই থাকবে এবং ইলেকশন যতই ঘনে আসবে উদ্ধার আরও বাড়তে থাকবে এবং একসময় দেখবেন যে বাইরের কোনো হাতিয়ার নেই। জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইলেকশনের সময় সবচেয়ে বেশি সংখ্যক নিয়োজিত থাকবে। সাজিদ সরকার, ৭১, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের নারী, রাজনীতিক, সমাজকর্মী, শিক্ষক, শিক্ষার্থীরা সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টির উপর সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন। তারা আরও বলছেন, সুষ্ঠু পরিবেশ পেলে শতভাগ নারী ভোট দেবেন। তারা মনে করেন সম অধিকারের ভিত্তিতে ভোটের পরিবেশ নিশ্চিত করলে নারী নেতৃত্ব শক্ত হবে। নির্বাচন নিয়ে মানিকগঞ্জের নারীদের ভাবনা জানাচ্ছেন মনিরুল ইসলাম মিহির। বিগত নির্বাচনগুলোতে সুষ্ঠু ভোট না হওয়ায় বেশিরভাগ নারী ভোট কেন্দ্রে যাননি ভোট দিতে, এমনটাই মনে করেন মানিকগঞ্জের নারী সমাজকর্মীরা। তারা জানান, ভোটের প্রচার থেকে শুরু করে ভোট কেন্দ্র পর্যন্ত পরিবেশ সুষ্ঠু হলে তৃণমূলের নারীরা শতভাগ ভোট দেবেন। নারী পুরুষ সবার জন্য একটা ভালো পরিবেশ দরকার। আমরা এর আগেও দেখছি যে ভোট দিতে গেলে সেখানে নানান ধরনের গন্ডগোল হয়, তো সেই ভয়ে অনেক নারীরা ভোট দিতে যায় না। আমার ভোটটা আমি দেব, সেটা আমি আসলে কাকে দিব বা কেন আমার এই ভোটটা দেওয়া প্রয়োজন, সেই জায়গায় তো অবশ্যই সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। আগেই শুনি যে একটা গন্ডগোল সৃষ্টি, যে ওখানে যাব হয়তো মারামারি ইয়েতে পড়বো, কি হবো। সুষ্ঠু একটা নির্বাচন হলে তারপরে মহিলাদের নিরাপত্তার চিন্তা যদি ভালো থাকে তাহলে অবশ্যই ভোটের জন্য মানুষ সবাই যাবে, মহিলারা। তবে এবারে নির্বাচনে নতুন প্রজন্মের নারী ভোটারদের আগ্রহ বেশি দেখছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা মনে করছেন, সমাজ এগিয়ে নিতে হলে শুধু নারীর ভোট আদায় নয়, নারী ভোটের মূল্যায়ন করে নারীকে যোগ্য আসনে বসাতে হবে। এক্ষেত্রে যে কোনো বৈষম্যকে না বলতে পারতে হবে। বিগত 17 বছরের যে একটা ফ্যাসিস্ট কায়েম ছিল, এখন আশা করছি যে বর্তমান সময়ের পরিস্থিতিতে নির্বাচন খুব সুষ্ঠুভাবে হবে। আশা করছি যে আমরা সুষ্ঠু একটা জায়গায় ভোট প্রদান করব, যাতে সেটা বৃথা না যায়। এবং রাষ্ট্রের কাছে এটা আমাদের অনুরোধ থাকবে যাতে একটা সুষ্ঠু ভোট কার্য সম্পন্ন করা হয়। আর নারী শিক্ষকদের মতে, নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। আমরা মনে করি যে অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার যার যার যোগ্যতায় সে অর্জন করে। তা নারী হিসাবে যে আমি বিশেষ অধিকার চাইবো, সেটা আমার মনে হয় নারীদের এটা ঠিক না। আমরা কর্তব্য যতটুকু করব সমাজের প্রতি, দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি, ঠিক আমরা ততটাই অধিকার পাবো। এবং এই অধিকারটা আমরা কারোর দয়ায় পাবো না, নিজেদের চেষ্টাতেই পাবো, নিজেদের কাজের মাধ্যমেই পাবো। জেলার নারী নেত্রীরা মনে করেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বেড়েছে। যেহেতু দেশের জনসংখ্যার অর্ধেক ভোটারই নারী, তাই দলের শীর্ষ পদে বা নীতি নির্ধারণী ফোরামে নারীর সংখ্যা আরো বাড়ানো দরকার। ভালো যদি পরিবেশ না থাকে, নারীদের যদি নারী বান্ধব নির্বাচনী পরিবেশ আমরা সৃষ্টি করতে না পারি, তাহলে কিন্তু আমরা সেই নির্বাচনটাকে সফলতা দেখতে পারবো না। কারণ আমার নারীরা যে ভোট কেন্দ্রে যাবে, সেখানে তাদের নিরাপত্তা দিতে হবে। নারীরা একটা বাসায় ভোট চাইতে যাবে, তাদেরকেও নিরাপত্তা দিতে হবে। অর্থনৈতিক সচ্ছলতাটা বেশি দরকার। একজন নারী যখন সে তার স্বামীর উপার্জনের উপর নির্ভর করে থাকবে না, সে তার নিজস্ব উপার্জন করে তার অর্থনৈতিক সচ্ছলতাটা আনতে পারবে, তখন কিন্তু সে দেশকেও কিছু, পরিবারকেও যেমন কিছু দিতে পারবে, সে তার দেশকেও কিছু দিতে পারবে। এজন্য প্রথম কাজ হবে আমাদের প্রত্যেক নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করা। মানিকগঞ্জের 7 উপজেলায় 3টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 12,62,552 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 6,29,534 জন। মনিরা কাজুরি, ৭১।